সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবনে। আজকের বিষয় কোমর ব্যথা। কোমরে এই রোগ কেন হয়, এই রোগ থেকে উপশমের উপায়, এই সব বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার, শুরুতেই আমরা একটি রিপোর্ট দেখে নিতে চাই। জি, নিশ্চয়। কোমর ব্যথা বা লুম্বাগো আজকের দিনে এটি বিশ্বের সবচেয়ে কমন স্বাস্থ্য সমস্যাগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় ৮০% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভোগেন। ২০২০ সালে বিশ্বে প্রায় ৬১৯ মিলিয়ন মানুষ কোমর ব্যথায় আক্রান্ত ছিলেন। আর জনসংখ্যা বৃদ্ধি এবং বার্ধক্যের কারণে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৮৪৩ মিলিয়নে। এমনকি কোমর ব্যথা এখন বিশ্বের প্রথম নম্বর অক্ষমতার কারণ। কোমর ব্যথা যে কোনো বয়সে হতে পারে, তবে বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি বাড়ে। সবচেয়ে বেশি কেস দেখা যায় ৫০ থেকে ৫৫ বছর বয়সে। আর নারীদের মধ্যে কোমর ব্যথার প্রকোপ পুরুষদের তুলনায় বেশি। প্রায় ৯০% কেসই নন স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট কোনো কারণ ধরা যায় না। বাংলাদেশেও অবস্থা ভিন্ন নয়। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় ৩০% কর্মক্ষম মানুষ নিয়মিত কোমর ব্যথায় আক্রান্ত, বিশেষ করে অফিস কর্মী এবং শ্রমজীবী মানুষের মধ্যে। এর প্রধান কারণ হল দীর্ঘ সময় বসে থাকা, ভারী জিনিস তোলা, ভুল ভঙ্গিতে কাজ করা এবং শরীরচর্চার অভাব। কিন্তু সুসংবাদ হলো বেশিরভাগ লুম্বাগো গুরুতর নয় এবং নিয়মিত ব্যায়াম, সঠিক ভঙ্গি বজায় রাখা আর ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এড়ানো সম্ভব। তবে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা স্নায়ুতে চাপ সৃষ্টি করে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখুন, কোমর ব্যথাকে অবহেলা নয়, যত্ন নিন, সুস্থ থাকুন। স্যার, আমরা রিপোর্ট থেকে জানছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রায় ৮০% মানুষ কোমরের সমস্যায় কোনো না কোনোভাবে ভুগছেন। তার মধ্যে তারা আশঙ্কার কথাও জানিয়েছেন ২০৫০ সালের মধ্যে প্রায় ৮৪৩ মিলিয়ন মানুষ কোমর ব্যথায় ভুগবেন। দ্যাট ইজ দ্য বিগ নাম্বার। এই প্রেক্ষাপটে স্যার আপনি কি বলবেন, কেনই বা তারা এই সমস্যার মধ্য দিয়ে যাবেন কিংবা কোমর ব্যথায় সমস্যায় ভুগবেন? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করছি, যে কোমর ব্যথা। এটা একটা আমব্রেলা টার্ম, আমরা মেডিকেল ভাষায় বলি যে অনেকগুলি কারণে কোমর ব্যথা হতে পারে। তো আপনি যে পরিসংখ্যান বললেন, আমরাও ঠিক সেটার সাথে একমত যে আসলে ৮০% মানুষ, আমাদের একটা পরিসংখ্যানও দেখা গেছে যে কোনো না কোনো সময় জীবনে সে কোমর ব্যথায় আক্রান্ত হয়েছে। এবং সেটা বয়স ভেদে বিভিন্ন বয়সের মানুষই অ্যাফেক্টেড হয়, যেমন ইয়াং থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত। আর যেটা আপনি আশঙ্কা করলেন বা পরিসংখ্যানের মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম, যে একটা হিউজ নাম্বারের মানুষ যারা কোমর ব্যথায় আক্রান্ত হতে যাচ্ছে, এটার পিছনে বেশ কিছু কারণ আছে। সেটা হলো যে আমাদের বর্তমান যে জীবনযাত্রা প্রণালী, আপনি একটু খেয়াল করবেন যে আজ থেকে ১০ বছর আগে আর এখন যদি আমরা চিন্তা করি, এবং আজ থেকে ২০ বছর পরে অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর হচ্ছি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। আগে আপনি এবং আমরা যারা এই জেনারেশন, দেখবেন যে আমরা ছোটোবেলায় একটু খেলাধুলার স্পেস পেয়েছি। এখন যদি আমরা শিশুর কথা চিন্তা করি, সে যেমন তার খেলাধুলার কোনো স্পেস নেই, সে বাসার মধ্যেই বড় হচ্ছে, ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরে আবার সে কম্পিউটার গেম খেলছে বা মোবাইল স্ক্রিন বা টেলিভিশন স্ক্রিন এসে তার কাজ, আবার সে পড়াশোনা, মানে একই রুটিনে সে চলছে। তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, সুইমিং করার সুযোগ নেই, খেলাধুলার সুযোগ নেই, স্কুলে খেলার মাঠ নেই, যার ফলে তার জীবনযাত্রাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা একটু মিডিল এজে যাই, দেখবেন যে এখন আমাদের যে কাজের ধরন, আমরা সেটা আইটি সেক্টরে বলি, ডেস্ক জব, ব্যাংকিং সেক্টর বলি, বা যে কোনো কাজেই আমাদের বেশিরভাগ বসে কাজ করছি। ৮ ঘন্টা ১০ ঘন্টা একাধারে বসে যে কাজ করছি, আমাদের ব্যাক মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে। এবং সেই উইকনেস থেকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে পেইনটা শুরু হচ্ছে। আমরা প্রথম দিকে হয়তো একটু ইগনোর করি, মনে করি যে অনেকক্ষণ বসেছিলাম, বসা থেকে উঠতে যে একটু ট্রেনে ধরছে, চলে যাবে। অনেকে শোয়ার থেকে ওঠার সময় মনে হচ্ছে যে সারাদিন কাজ করে বাসায় যে রেস্ট নিচ্ছে, সকালে ঘুম থেকে একটু অফিসে আসার সময় আর উঠতে পারছে না। অনেকে উপর হয়ে সে দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ করছে, ডেস্কটপ কাজ করছে, লেখালেখি করছে, আর কিছুক্ষণ পরে উঠতে পারছে না। এরকম আমরা অনেক পেশেন্ট পাচ্ছি। এটা কিন্তু আমাদের পোস্টারাল কারণে হচ্ছে। আমাদের এই পোস্টার, যেটাকে আমরা বলছি যে ব্যাড পোস্টার বা পোর পোস্টার, এটা যদি আমরা কারেকশন না করি, তাহলে আস্তে আস্তে আমাদের এই জিনিসটা বাড়তে থাকবে।
এছাড়া আরও কিছু জিনিস লক্ষণীয়, সেটা হলো আমাদের যে ফুড হ্যাবিট। আপনি দেখেন যে আমাদের খাদ্য খাবার, এনভায়রনমেন্ট, এই সব কিছুই কিন্তু মানে আমরা ভেজালে পরিপূর্ণ। বিশেষ করে যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, প্রত্যেকটা খাবারের মধ্যে ফরমালিন দেয়া, সবজিতে কীটনাশক দেয়া, এমন কিছু পাচ্ছি না যেটার মধ্যে আমরা অরিজিনাল বা অর্গ্যানিক যে একটা পুষ্টিগুণ পাওয়ার কথা সেটা পাচ্ছি না। তৃতীয় যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতি, যে আমাদের হাড়ের জন্য, বোনসের জন্য এবং টিথের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একটা অপরিহার্য উপাদান, কিন্তু আমরা সূর্যের আলো উপস্থিতিতে যেতে পারছি না। আমরা সকালে অফিস ঢুকছি, সন্ধ্যার পরে বাসায় ফিরতেছি, এসি এনভায়রনমেন্টে কাজ করছি, টেম্পারেচার অনেক বেশি, অনেকে রোদে যেতে চায় না, যার ফলে কি আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্ব হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি শরীরে না থাকায়। কিছুদিন আগের একটা পরিসংখ্যান আমরা দেখতে পেলাম, ঢাকা শহরের বা শহরকেন্দ্রিক মানুষের প্রায় 90% মানুষ আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভুগছি। আর এই ভিটামিন ডিটা আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। যদি এটা পর্যাপ্ত শরীরে না থাকে তাহলে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব না হয়ে সেটা আমাদের স্টুল এবং ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। এছাড়া আরও যদি কিছু ফ্যাক্টর আমরা দেখি, সেটা হলো আমাদের লাইফ স্টাইলের মধ্যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়াতে, যেমন আমরা প্রতিদিন যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা বা সুইমিং করা বা সাইকেলিং করা, এই টেন্ডেন্সিটা আমাদের কমে যাচ্ছে। আমাদের একটু সিডেন্টারি লাইফ লিড করতে আমরা পছন্দ করি। আমরা অনলাইনে খাবার অর্ডার দিচ্ছি, আমরা অনলাইনে শপিং করে ফেলছি। মানে বিষয়টা এরকম যে আমার ঘরে বসেই যদি সব হয়ে যায়, আমি কেন বাইরে যাব, কেন ফিজিক্যালি অ্যাক্টিভ হব? তো এই প্রত্যেকটা জিনিস আমাদের এই কোমর ব্যথা বাড়িয়ে দিচ্ছে, এবং যেটা আমাদের একটা অ্যালার্মিং ইস্যু, যেটা আপনি বললেন যে আগামীর বিশ্বে বা আগামীর 20 বছর পরে যেটা আমাদের জন্য একটা মারাত্মক বা ভয়াবহ একটা রূপ ধারণ করবে। স্যার, আমরা আসলে কিভাবে বুঝবো যে এই কোমর ব্যথা মাসলজনিত কিংবা ডিস্কের কারণে হচ্ছে কিংবা অন্য কোনো কারণে হচ্ছে? কিভাবে আমরা এটা চিহ্নিত করব? এক্স্যাক্টলি, আসলে সঠিক কথাই বলেছেন। এটা নির্ণয় করাটা খুব জরুরি যে কেন হচ্ছে। আমরা দেখতে পাই যে আসলে এখানে কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট। একটা হলো তার রোগীর যে ইতিহাস, তার হিস্ট্রি নেওয়া, যে কী কারণে কিভাবে তার পেইনটা শুরু হলো। তো আমরা দেখি যে 80% মানুষ, যেটা বললাম যে কোমর ব্যথায় ভুগছে, তার একটা বিরাট অংশ হলো তার পোস্টারাল কারণে, মেকানিক্যাল কারণে, তার চলাফেরা, তার অবস্থানটা সঠিক না হওয়ার কারণে এই জিনিসটা তৈরি হচ্ছে। আর 20% আছে যেটা হলো প্যাথোলজিক্যাল ডিজিজ, যেটা আমরা বলি যে অনেক সময় যে তার দীর্ঘদিন বসে থাকার কারণে মাংসপেশিগুলো, লিগামেন্টগুলো যখন উইক হয়েছে, সেটা একটা প্যাথোলজিক্যাল না, সেটা মেকানিক্যাল কারণ। যেমন একজনের টিবি হলো, টিউমার হলো, স্পাইনে কোনো একটা পটস ডিজিজ হলো, তখন সেটাকে আমরা প্যাথোলজিক্যাল ডিজিজ বলি। এছাড়া দেখা যায় যে বয়সের সাথে সাথে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ থাকে, যেমন চুল পাকে, হাড়ের ক্ষয় হয়, এই ধরনের কিছু কারণে আমাদের কোমর ব্যথা হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যেমন দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, সেই ডিস্কটা সরে যে নার্ভের উপর কম্প্রেস করে, তখন আমাদের কোমর ব্যথা হতে পারে। তো আসলে অনেক মাল্টিপল কারণ রয়েছে। এই কারণটা নির্ণয় একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য উনি যখনই কোনো রোগে আক্রান্ত হবে বা কোনো উপসর্গ থাকবে, ব্যথাটা মানে 3 থেকে 5 দিন বা 7 দিন পর্যন্ত ভালো হচ্ছে না, তখন সেই কারণগুলো আইডেন্টিফাই করার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই কিছু রেফার্ড পেইনও আমাদের কোমরে হয়, যেমন কারো যদি গলব্লাডার স্টোন হয় বা ইন্টারনাল অর্গ্যানগুলোতে কোনো প্রবলেম হয় বা কিডনিতে স্টোন হয়, সেক্ষেত্রেও পেইনটা রেডিয়েট করে কোমরের দিকে যেতে পারে। এই জন্য কী কারণে ব্যথাটা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যার, আমরা যদি ব্যথার কথা বলি, তখন কিন্তু একটা ওয়ার্ড চলে আসে যে স্পন্ডোডালোসিস। স্যার, এইটা আসলে কেন হয়, মানে এর উপসর্গ কী আর এর চিকিৎসাই বা কী? ধন্যবাদ। স্পন্ডাইলোসিস হলো, এই নামের মধ্যে আমরা এটার অর্থ পেয়ে যাই। এখানে বলি আমরা স্পাইনকে বলা হয়। ডাইলোসিস মানে ক্ষয় হয়ে যাওয়া, যেটা গ্রিক ওয়ার্ড, মেডিকেল ভাষায় এটা ইউজ হয়। তো এই স্পন্ডাইলোসিস হলো স্পাইনের যে হাড়গুলো রয়েছে সেগুলোর ক্ষয় রোগ। তো এটা আসলে আমাদের সবারই হয়। প্রত্যেকটা মানুষ যেমন আমরা আস্তে আস্তে চুল পাকে, আমাদের হাড়ের ক্ষয় হয়, প্রকৃতির নিয়ম। কিন্তু আমাদের খাদ্য খাবার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের কাজের ধরন, এগুলোকে অনেককে এক্সিলারেট করে। যেটা হয়তো যার 40-এর পরে হওয়ার কথা ছিল, 50-এর পরে হওয়ার কথা ছিল, তার একটু আর্লি হয়ে যাচ্ছে। মানে আমরা এই প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারছি না। এখানে বেশ কিছু ফ্যাক্ট দায়ী, যেমন আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা একটা দায়ী। আমরা অসাবধানতাবশত নিচু হয়ে কিছু জিনিস উঠাইতে গেলাম, সেক্ষেত্রে আমাদের এই ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা ওই যেটা বলছিলাম, কায়িক পরিশ্রম কম করার কারণে আমার হাড়ের ক্ষয়টা বেশি হচ্ছে। তো এইগুলোর কারণে স্পন্ডাইলোসিসটা হয়। তো স্পন্ডাইলোসিস হলে কি উপসর্গ থাকে? উপসর্গটা এরকম থাকে, অনেক সময় কোমর ব্যথা থাকে, ব্যথাটা কোমর থেকে পুরো পায়ের দিকে রেডিয়েট করে, পুরো পাটা একটু ভারী ভারী ভাব, ঝিনঝিন অবশ অবশ মনে হয়। কারো কারো ক্ষেত্রে আমরা পাই যে কোমরে ব্যথা অনেক সময় থাকে না, ব্যথাটা তার পায়ের দিকে হচ্ছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে মনে হয় যে তার পাটা ভারী হয়ে যাচ্ছে বা আর হাঁটতে পারছে না, তাকে বসতেই হবে। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে বা বসে রেস্ট নিলে পেইনটা আবার কমে যাচ্ছে, এই ধরনের উপসর্গ থাকে। এরপরে যদি আপনি জিজ্ঞেস করলেন যে চিকিৎসাটা হলো আসলে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো অ্যাকিউট, কারো হয়তো হঠাৎ করে কোমর ব্যথা হলো তীব্র, তখন এক ধরনের ট্রিটমেন্ট। একটা হলো ক্রনিক পেইন, অনেক দিন ধরে ছিল, আস্তে আস্তে জিনিসটা বেড়ে যাচ্ছে, প্রোগ্রেশন হচ্ছে। এই দুই ভাগে আমরা ভাগ করি। অ্যাকিউট ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় কিছু অ্যানালজেসিক, যেটাকে আমরা বলি ব্যথানাশক ওষুধের প্রয়োজন পড়তে পারে, তার কমপ্লিট রেস্টের প্রয়োজন পড়তে পারে। যখন পেইনটা একটু দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, তার জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন, তার যদি ওজন বেশি থাকে ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, তার কার্যকলাপের মধ্যে আমরা যদি হিস্ট্রিতে পাই যে সে দীর্ঘক্ষণ বসে কাজ করছে, তাকে আমরা কিছু গাইডলাইন দিই, মনিটরটা আই লেভেলে রাখবে, তার বসার ধরনটা এমন হবে যে হিপ জয়েন্ট আমরা বলি সোজা করে রাখতে, আর্ম দুইটাকে সাপোর্টে রাখতে, পাশাপাশি আধা ঘন্টা 40 মিনিট পরে সে একটু ব্রেক নেবে, একটু হাঁটাহাঁটি করবে, কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই, যেটা হয়তো অফিসে বসেই দাঁড়িয়েই করা যেতে পারে। এইরকমভাবে এই ট্রিটমেন্ট ব্যবস্থাপনাটা একটা সমন্বিত চিকিৎসা। শুধু ওষুধে যেমন হবে না, শুধু ফিজিওথেরাপিতে হবে না, তার লাইফস্টাইল পরিবর্তন করলে হবে না, বাট এই 3-4টা জিনিস একত্রিত যদি করা যায় তাহলে এই কোমর ব্যথার ভয়াবহতা বা কোমর ব্যথার যে সমস্যা সেটা থেকে সে পরিত্রাণ পাবে। স্যার, আপনার কাছ থেকে কোমর ব্যথা নিয়ে আরও কিছু জানবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। জি নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন কোমর ব্যথার বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা প্রথমেই জানছিলাম যে একটি রিপোর্ট, সেখানে একটি তথ্য দেওয়া আছে যে বাংলাদেশে প্রায় 30% কর্মক্ষম মানুষ নিয়মিত কোমর ব্যথায় আক্রান্ত হয়, বিশেষ করে অফিস কর্মী বা শ্রমজীবী মানুষ যারা আছেন। এর মধ্যে এর কারণটি কি স্যার? কেন তারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন? জি ধন্যবাদ। আমরা এটা আসলে দুঃখের সংবাদ যে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সে তার স্বাভাবিক কার্যক্রমটা করতে পারছে না, যার ফলে অফিসিয়ালিও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যক্তি জীবনেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইকোনমিক্যালিও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে এর পিছনে বেশ কিছু কারণ, আমরা ইতিমধ্যে কিছু বিষয়ের মধ্যে এসেছে আলোচনায়, তারপরও আমি এবার বলি যে আসলে আমাদের যে বসার ধরন, আমাদের কাজের ধরন, এই জিনিসগুলো আমাদের অনেকখানি দায়ী। যেমন আমরা যদি অফিসিয়াল বা ডেস্ক জব হোল্ডারদের কথা বলি, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ডক্টর হতে পারে, একজন সংবাদকর্মী হতে পারে, বা যারাই দীর্ঘক্ষণ বসে আমরা কাজ করি, প্রত্যেকেরই আমাদের স্বাভাবিক নিয়ম হলো যে আধা ঘন্টা 40 মিনিট পরে একটা ব্রেক নেওয়া, তার আধা ঘন্টা 40 মিনিট পরে 5 মিনিটের জন্য একটা হাঁটাহাঁটি করা, কিছু সিম্পল এক্সারসাইজ করা, তাহলে তার এই ব্যাক মাসেলগুলো স্ট্রেংথ ঠিক থাকবে। অন্যথায় এমন কিছু প্রফেশনাল আমরা পাই যে 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে বসে কাজ করছে, এ ঠিক কিছুদিন কাজ করার পরে একটা সময় যে সে যখন মুভ করতে যাচ্ছে হঠাৎ করে তার ব্যাক পেইনটা শুরু হচ্ছে। কিন্তু এটা কিন্তু সূত্রপাত ওই একদিনের জন্য না, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস। তার এই পোর পোস্টারের কারণে তার পেইনগুলো শুরু হয়। ঠিক তেমনই যদি আপনি শ্রমজীবী মানুষের কথা বলেন, তারা অনেক সময় দেখা যায় যে ওয়েট লিফট করতে হয়, ভারী একটা বস্তা নিয়ে সে হয়তো এক জায়গা থেকে এক জায়গায় লিফট করছে। তো এই যে তার যে ধরন, যে নিয়মে আসলে ওঠানোর কথা সেইভাবে না করে সে হয়তো অন্যভাবে করছে। আমরা নর্মালি বলি নিচু হয়ে কিছু নিতে গেলে তাকে হাঁটু গেড়ে বসে নিতে হবে, এটা হলো স্পাইনটাকে ঠিক রেখে, সোজা রেখে। কিন্তু ইউজুয়ালি আমরা সেটা করি না, আমরা একটু সামনের দিকে ঝুঁকে করি, এবং এই ঝুঁকার ফলে দেখা যায় যে হঠাৎ করে আমাদের দুই হাড়ের মাঝখানে, মেরুদণ্ডের হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটা হঠাৎ করে সরে যায়, যে নার্ভের উপর কম্প্রেস করে, যেটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন বলি। তো ঠিক এমনই আমরা অনেক সময় দেখি যে ইয়াং জেনারেশন বা যারা জিম করে, আমাদের ওয়েট ওঠারও ওখানে একটা অন্যতম উপসর্গ করতে হয় তাদের। তারা যদি মনে করে যে একটু বডি বিল্ড আপ করবে, তো সেই ওয়েট ওঠানোর ক্ষেত্রে অনেকে হঠাৎ করে ওয়ার্ম আপ ছাড়া ভারী জিনিস একটু উঠাতে গেল, তখন দেখা যায় তার কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তো ঠিক এরকম আপনি যেমনটি বলছিলেন, এই কাজের ধরন এবং পোস্টারটা সঠিকভাবে না থাকায় এই কর্মক্ষম মানুষগুলো তারা এই সমস্যায় বেশি ভুগে থাকছেন। স্যার, ব্যথার কোনো এক সময় যেমন শোনা যায় যে পিএলআইডিটা আসলে কি, এবং ফিজিওথেরাপির মাধ্যমে কি পিএলআইডির নিরসন সম্ভব হয় কিনা?
ধন্যবাদ। পিএলআইডি এটাকে আমরা যদি ইলাবোরেট করি, এটাকে বলা হয় যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে দুই ভার্টিব্রার মাঝখানে আমাদের একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা ডিস্ক বলে থাকি। দুই হাড়ের মাঝখানে থাকে, এই জন্য এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কটা যখন পিছনের দিকে সরে যায়, সাধারণত পোস্টোল্যাটারালি, দ্যাট মিনস এটা পিছনের দিকে এবং যে কোনো এক সাইডে সরে যায়, তো এটাকে মেডিকেল ভাষায় আমরা তখন এটাকে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং সংক্ষেপে পিএলআইডি বলা হয়। তো পিএলআইডিটা আসলে খুব মারাত্মক একটা রোগ, যেটা আমরা বলবো যখন যে মানুষ আক্রান্ত হয়েছে এটা তার জন্য খুবই কষ্টদায়ক একটা রোগ। এই ডিস্কটা সরে গেলে তখন আমরা যদি মেরুদণ্ড না হয়ে হাতে পায়ে যদি কোথাও কোনো ডিসলোকেশন হয়, আমরা ওটাকে পজিশনে এনে প্লাস্টার করে দিতে পারি, তাহলে জিনিসটা ইমোবিলাইজ রাখলে 2 থেকে 3 সপ্তাহ পরে এটা আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মেরুদণ্ডের ক্ষেত্রে যেটা হয়, এখানে আমরা কোনো প্লাস্টার দিতে পারি না, তাকে ইমোবিলাইজ করে রাখাটা আমাদের জন্য কঠিন। তো সেক্ষেত্রে আমরা বলি যে এই রোগটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, আমরা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। যদি প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে থাকে তাহলে আমরা ফিজিওথেরাপি ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং রেস্ট, বিশ্রাম, এই 4টা জিনিসের সমন্বয়ে এই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায়। তো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রামে থেকে তার চিকিৎসা না। উনি চিকিৎসা নিলেন, আবার রিক্সায় চললেন, গাড়িতে চললেন, মুভমেন্ট হলো, জার্কিং হলো, ঝাঁকি লাগলো, তাহলে ডিস্কটা আবার পূর্বের জায়গায় সরে যায়, সো ট্রিটমেন্টটা ইফেক্টিভ হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে এটাকে আমরা খুব সিভিয়ার স্টেজ বলি, তাদের হয়তো অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কয়েকটা উপসর্গের কথা বলি, যেটাকে মেডিকেল ভাষায় কর্ডা ইকিউনা সিনড্রোম বলে। যেমন তার হয়তো প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, তার পাটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, এরকম কিছু কন্ডিশন যদি তৈরি হয় এই ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডির কারণে, তখন ইমিডিয়েটলি তার সার্জারির দিকেও যেতে হতে পারে। তো এই রোগটা সম্পর্কে আসলে সচেতনতা দরকার, যে কেন এটা হচ্ছে, কি করলে এটা থেকে প্রিভেন্ট করা যায়। সেটা যদি আমরা সাধারণ মানুষ সচেতন হই, তাহলে অনেকাংশে এই পিএলআইডি থেকে আমরা প্রিভেনশন করতে পারবো। স্যার, বর্তমানে দেখা যায় যে অনেকে কিন্তু ওজন কমানোর জন্য এক্সারসাইজ করে থাকেন এবং তাদের মধ্যে অনেকে আবার কোমর ব্যথায় ভোগেন। এই এক্সারসাইজের মধ্যে কি কোনো আছে যে কোমর ব্যথার জন্য এই এক্সারসাইজ করলে তার নিরসন সম্ভব? আচ্ছা, ধন্যবাদ। আসলে কোমর ব্যথা বেড়ে যাওয়ার পিছনে কিছু কারণ আপনি যেটা বললেন যে এক্সারসাইজ করতে যেয়ে, তো আমরা দেখি যে আসলে জিম বা নর্মালি অনেকে আমরা ইউটিউব দেখি বা বিভিন্নভাবে যে এক্সারসাইজগুলো শিখছি, এখানে অনেক সময় কিছু ভুল তারা পেয়ে যায় ইনফরমেশন, যেটা হয়তো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। যেমন আমরা অ্যাবস বা অ্যাবডোমিনাল মাসেলগুলোকে স্ট্রেংথ বাড়াই, বা এটা অ্যাবস কমাইতে যে আমরা কিছু এক্সারসাইজ করি, যেটা আমাদের কোমরের পিছনের মাংসপেশিগুলোর বিপরীত ভূমিকা পালন করে, সেক্ষেত্রে দেখা যায় যে তার অ্যাবস কমাইতে যে কোমর ব্যথা হয়ে গেল। আমরা বলি ওভারঅল এখানে একটা সমন্বয় করতে হবে। আপনার প্রথমে ব্যাক মাসেলের স্ট্রেংথ বাড়াইতে হবে। কোমরের মাংসপেশির শক্তি যদি আমরা বাড়াই, দেন যদি আমরা অ্যাবস কমানোর জন্য এক্সারসাইজগুলো করি, তাহলে আমার কোমর ব্যথা বাড়বে না। এখন অনেকের আছে তার মেরুদণ্ডের ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি যেটাই আমরা বলি, এই রোগটা তার আছে, তার ক্ষেত্রে কিছু প্রিকশন নিতে হবে যে কোন এক্সারসাইজ সে করতে পারবে, কোন এক্সারসাইজ করতে পারবে না। আদারওয়াইজ তার ওই জিনিসটা রিকারেন্টলি বারবার হতে থাকবে। এই জন্য আমরা বলি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে উনি ওনার ফিজিক্যাল যে প্রবলেমগুলো শেয়ার করলে উনি একটা গাইড দিবেন বা গাইডলাইন দিবেন যে কোন কোন এক্সারসাইজ উনি করবেন বা কোন করতে পারবেন না। সেই অনুযায়ী যদি উনি এক্সারসাইজটা করে, তাহলে এটা সমস্যাটার সমাধান হয়ে যাবে। আবার অথবা যদি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে নাও যেতে পারে, যে ইনস্ট্রাক্টর থাকেন, যদি জিমে যদি এক্সারসাইজ করেন, ইনস্ট্রাক্টরের কাছেও জিনিসগুলোকে তার খুলে বলতে হবে, এবং ইনস্ট্রাক্টর যদি সত্যিকার অর্থে সে ট্রেনার হয়, তাহলে সে তাকে কিছু গাইড করবে যে কি এক্সারসাইজ উনি করতে পারবে কি পারবে না। এবং কিছু আছে গ্র্যাজুয়ালি করতে হয় স্ট্রেংথেনিং প্রোগ্রামগুলো, যে আপনার একবারেই যদি আপনার যে সীমাটা আছে, আমি মনে করেন 10 কেজি ওজন ক্যারি করতে পারবো, এখন আমাকে প্রথমেই 40 কেজি দিয়ে দেওয়া হলো, তাহলে তো আমি ওটা ক্যারি করতে পারবো না। সো তখন আমার যে অন্য সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক তেমনই গ্র্যাজুয়ালি যদি আমরা বাড়াই, 10 কেজি থেকে আস্তে আস্তে 15 কেজি, 20 কেজি, 25 কেজি, এইভাবে গ্র্যাজুয়ালি যখন আমরা স্ট্রেংথেনিং প্রোগ্রামটা করব, তখন অনেকাংশে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। স্যার, কোমর ব্যথার সঠিক কারণ বের করার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন? ডিপেন্ড করে যে রোগীর কী সমস্যা। প্রথমত আমরা সবচেয়ে যেটা গুরুত্ব দিই, ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করা, যে রোগীর সাথে কথা বলা, তার হিস্ট্রিটা নেওয়া। এর পাশাপাশি ক্লিনিক্যালি আমরা কিছু এক্সামিনেশন করি, যেটার মাধ্যমে আমরা একটা অনেকাংশে রোগটাকে নির্ণয় করতে পারি। দেন তারপরে হয়তো তার রোগের কনফার্মেশনের জন্য কখনো আমরা এক্সরে, কখনো এমআরআই এগুলোর প্রয়োজন পড়তে, কখনো অনেক সময় সিটি স্ক্যানের প্রয়োজন পড়তে পারে। এরকম রোগ ভেদে বা তার সিভিয়ারিটি অনুযায়ী এই পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রয়োজন পড়ে। স্যার, ওভারঅল যদি বলি যে কোমর ব্যথা প্রতিরোধে করণীয় কি, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? ধন্যবাদ। আসলে প্রতিরোধ তো সবসময় উত্তম, আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কিন্তু এটা আমরা মুখে বলি কিন্তু মানি না। যে কারণে আমরা যখন রোগাক্রান্ত হই, তখন যে চিকিৎসকের কাছে যাই বা প্রতিকার চাই।
তো এই প্রিভেনশনের জন্য আপনার যে জিনিসগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম ওইটাকে যদি আমরা সামষ্টিকভাবে বলি যে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো কোমর ব্যথার মূল যে কারণ আমরা জানতে পারলাম যে মাংসপেশির উইকনেস বা আমাদের কোমরের মাসেল লিগামেন্টগুলো দুর্বলতা থেকে এই পেইনটা প্রথমত শুরু হয়। তো সেটা কেন হয়? আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেক জার্কিং হয়, ঝাঁকি লাগে। তো সেইগুলোকে আমরা প্রিভেন্ট করতে হবে। যেমন আধা ঘন্টা পরে বা 40 মিনিট পরে একটা ব্রেক নেওয়া, হাঁটাহাঁটি করা, বসা মানুষের ক্ষেত্রে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করা, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তাদের ক্ষেত্রে আবার বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, এগুলো মেনে চলা। এর পাশাপাশি তার কোমরের মাসেলগুলো যেন ঠিক থাকে, স্ট্রেংথ ঠিক থাকে, সেই জন্য কিছু সিম্পল এক্সারসাইজ করা, যেটা একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা সুস্থ স্বাভাবিক মানুষও তার পরামর্শ নিয়ে কী এক্সারসাইজ করলে তিনি ভালো থাকতে পারবেন সেটা সে নিতে পারেন। আমরা তো সাধারণত আক্রান্ত হওয়ার পরে যাই, কিন্তু যদি আমরা প্রিভেন্টিভ মেজার নিতে চাই তাহলে আমি সুস্থ থাকতেই আমাকে জেনে নিতে হবে আমি যে কী করব। এছাড়া আবার শোয়ার বিছানার ক্ষেত্রে আমাদের কিছু পরিবর্তনের কথা বলি, যে শক্ত বিছানায় ঘুমাতে হবে। শক্ত বলতে যে কাঠের বিছানা বা ফ্লোরে ঘুমাতে হবে ঠিক কিন্তু এরকম না। আমরা বলি জাজিমটা যেন একটু মানে হার্ড ম্যাট্রেস হয়, মানে মিডিয়াম, খুব শক্ত না আবার খুব নরমও না। এছাড়া শরীরের ওজন একটা ফ্যাক্টর। আমরা বলি অধিক ওজন যখন থাকে তখন আমার স্পাইনের নর্মালি একটা কার্ভ থাকে, সেই কার্ভটা স্ট্রেট হয়ে যায়। আমাদের যে গ্র্যাভিটি আমাদেরকে মনে করেন সবসময় নিচের দিকে টানতে থাকে। এখন আমরা যখন স্পাইনের নর্মাল কার্ভেচারটা স্ট্রেট হয়ে যায় তখন এই ব্যাক পেনের অন্যতম একটা কারণ। সেক্ষেত্রে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, শারীরিকভাবে যতটা সম্ভব 40 থেকে 45 মিনিট প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 5 দিন ফিজিক্যালি অ্যাক্টিভিটিস করা। যেমন এক্সারসাইজের মধ্যে আমরা বলি ওয়াকিং হতে পারে, সুইমিং হতে পারে, ট্রেডমিলে হাঁটতে পারে, সাইকেলিং করতে পারে, যে কোনো একটা ইভেন্টের মধ্যে সে থাকতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের অনেকাংশেই এই কোমর ব্যথা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। স্যার, কোমর ব্যথা রোগ নিয়ে আজকে আপনার কাছ থেকে অনেক তথ্য এবং পরামর্শ জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আশা করি আমাদের দর্শক অনেক কিছু জানতে এবং বুঝতে পেরেছেন আজকের অনুষ্ঠান থেকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।